সেই ছোটবেলা থেকে শুনে এসেছি চন্দননগরের আলোকসজ্জা খুব বিখ্যাত। তাই আজকের দিনে আমরা বেরিয়ে গেলাম চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যে। আপনারা যারা এই চন্দননগরে আসতে চাইবেন তারা হাওড়া থেকে এই চন্দননগরগামী ট্রেনে ব্যান্ডেল বা বর্ধমান লোকালে ধরে আপনারা চলে আসবেন সরাসরি মানকুণ্ডু স্টেশনে। এখান থেকে আপনারা পরপর ঠাকুর দেখতে পারবেন। আমি মানকুণ্ডু স্টেশনে নেমে স্টেশনের বাইরে আমাদের একটা রুট ম্যাপ দেওয়া হচ্ছিল। আমরা এই রুট ম্যাপের মাধ্যমে এখানে মানকুণ্ডু থেকে আপ টু চন্দননগর পর্যন্ত যতগুলো ঠাকুর আছে, কোথায় কি আছে, এই ম্যাপের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারছি। আপনারা সঙ্গে থাকুন। আর আমি যেতে যেতে একটা ডাবের দোকান দেখলাম, সেখান থেকে একটু ডাব খেয়ে নিলাম, কারণ আমরা দিনের বেলা বেরিয়েছিলাম। ডাব শরীরের জন্য খুবই উপকার এবং আমাদের ঠাকুর দেখতেও খুব ভালো লাগবে। আর ডাব আমার প্রিয় জিনিস, তাই আমি ডাব খেয়ে নিলাম। ডাব খাওয়ার পর আমরা এগিয়ে চললাম একে একে মণ্ডপের দিকে। এই মণ্ডপে আমরা সামনাসামনি এসে দেখলাম খুব সুন্দর, মানে যেখানেই তাকাচ্ছি সেখানেই বড় বড় প্যান্ডেল এবং প্রচন্ড থিমের পুজো হয়েছে। সত্যি এক অভূতপূর্ব পরিবেশ। আমরা এগিয়ে চলেছি, রাস্তার দুধারে লাইটিং। এখন অবশ্য দিনের বেলা, আমরা ওখানে গিয়ে পৌঁছেছি তখন 2টো বাজে, দুপুর 2টো থেকে আমরা 9:30 পর্যন্ত ছিলাম চন্দননগরে। এবং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, কিভাবে যাবেন, কোথা থেকে স্টার্ট করবেন এবং কোন কোন ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আমরা একে একে সেগুলো ডেসক্রিপশন দেব। এবং আপনাদের কেমন লাগলো সেই মতামতটাও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা চলে আসলাম এই নতুন পাড়া এই পুজো মণ্ডপের দিকে। এটি মানকুণ্ডু থেকে আমরা যেতে যেতেই পথের ধারে এই ক্লাবটায় আমরা চলে আসলাম। এবার আসি এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কিছু ঐতিহাসিক তথ্য নিয়ে। যখন সমগ্র বাংলা এমনকি ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ফরাসি প্রশাসনের অধীনে থাকা সত্ত্বেও চন্দননগর একটি স্বতন্ত্র ঐতিহ্য তৈরি করেছিল। জগদ্ধাত্রী পুজো এই অঞ্চলের একটি প্রধান সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রাচীন ইতিহাস আজও অজানা। শোনা যায় যে ইন্দ্রনারায়ণ চৌধুরী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রীতিতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্রবর্তন করেছিলেন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরুর সময় ছিল 1762 সাল। ইন্দ্রনারায়ণ চৌধুরী 1756 সালে মারা যান। তাই ইন্দ্রনারায়ণ চৌধুরী কোনোভাবেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রবর্তন করেননি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনা সম্ভবত 1750 সালের আগে। ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে তার নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো করেছিলেন। সেই সময় কৃষ্ণচন্দ্র ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছ থেকে টাকা ধার নিতে আসতেন। সম্ভবত কৃষ্ণচন্দ্র সেই সময় জগদ্ধাত্রীর মাহাত্ম্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। দুর্গা ও জগদ্ধাত্রীর মধ্যে আনুষ্ঠানিক পার্থক্য মায়াতন্ত্র এর দেখা যায় এবং কৃষ্ণেন্দ্রের তন্ত্রসারে এই দুর্গা উল্লেখ করে জগদ্ধাত্রীর উল্লেখ করা হয়েছে। কার্তিক মাসের আলোকপক্ষের 9ম তিথিতে দেবীর বিশেষ পুজো করার বিধানটি 1515 থেকে 16 শতকে শ্রীনাথ আচার্য চূড়ামণি কীর্তনকে উল্লেখ করেছেন। সিংহ সর্বত্র চতুর্ভুজা দেবীকে বহন করে। সিংহের পায়ে হাতির মতো। মূর্তিটি আকৃতি প্রাচীন ধাঁচের, অর্থাৎ মুখের কাটা লম্বা। এই চোখগুলো বড় বড় লম্বা এবং 4 হাতে যথাক্রমে শঙ্খ, চক্র, বাণ এবং ধনুক রয়েছে। সাপটি তার পবিত্র সুতো। চন্দননগরে জগদ্ধাত্রী মূর্তির অন্যতম প্রধান আকর্ষণ হল শোলা দিয়ে দেবীর অলঙ্করণ এবং ছবির পিছনে চিত্রকর্ম সহ মাদুরের সুন্দর ক্যানভাস।
বাংলার নদিয়ার কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর, বিশরা, চন্দননগর, ভদ্রেশ্বর, হুগলি, বঞ্চিতে খুবই জনপ্রিয়। এই ক্ষেত্রে বোস পরিবারের পালপাড়ার জগদ্ধাত্রী পুজো বিশেষভাবে উল্লেখ করার দাবি রাখে। এই পরিবারের পুজো প্রথমে মুর্শিদাবাদে তাদের পৈতৃক বাড়িতে অনুষ্ঠিত হতো। লোককথা অনুসারে এই পুজো 1788 সালে শুরু হয়েছিল। পরবর্তীতে পুজোটি বর্তমান স্থান চন্দননগরে স্থানান্তরিত করা হয়, যেখানে পরিবারের অনেকেই এখন বাস করেন। দেবীর সঠিক ইতিহাস অজানা, তবে পারিবারিক রেকর্ড অনুসারে এটি 1640 সাল থেকে। চন্দননগরের উৎসবের সৌন্দর্য মূলত ফরাসি এবং বাঙালিদের মধ্যে সহযোগিতামূলক ধারণার কারণে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর শোভাযাত্রা, রিও ডি জেনেরোর পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, এর চমৎকার আলোকসজ্জা। জগদ্ধাত্রী মানে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেন এবং যিনি নিষ্ঠুর রাক্ষসদের হাত থেকে বিশ্বকে রক্ষা করেন। দেবী জগদ্ধাত্রী পরিন্দুসুর নিশুম্বিনী, যিনি হাতি রাক্ষসকে বধ করেছিলেন, মহেশ্বরী, মহান দেবী, শাক্তচারপ্রিয়া এবং অধুরভূতা নামেও পরিচিত। দেবী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গার একটি মনোরম রূপ এবং শতগুণ এর প্রতীক। ভারতীয় দর্শনের 6টি প্রধান শাখার মধ্যে একটিকে সাংখ্য বলা হয় এবং এটি অনুসারে 3টি গুণ বা গুণ সত্য, রজ, তম প্রকৃতি এবং সর্বজনীন প্রকৃতি গঠন করে। সত্য এটি দেবী জগদ্ধাত্রী দ্বারা প্রতীকী এবং সৃষ্টির সাথে যুক্ত। রজ এটি দেবী দুর্গার দ্বারা প্রতীকী এবং সংরক্ষণের সাথে যুক্ত। তম এটি দেবী কালীর প্রতীক এবং উন্নত সৃষ্টির জন্য ধ্বংসের সাথে যুক্ত। তন্ত্র এবং পুরাণ অনুসারে দেবী জগদ্ধাত্রীর 3টি চোখ এবং 4টি বাহু, যথাক্রমে শঙ্খ, চক্র, ধনু এবং তীর ধারণ করে আছেন। জগদ্ধাত্রী একটি সিংহের উপরে চড়েন, যা একটি হাতির উপরে দাঁড়িয়ে থাকে। তিনি রঙিন পোশাক এবং উজ্জ্বলরত রত্ন পরিহিতা। এই মূর্তির আরেকটি গুরুত্বপূর্ণ পালক হল শোল সহ অলঙ্করণ এবং প্রতিমার পিছনে মাদুরের সুন্দর ক্যানভাস। সাপ হল তার পবিত্র সুতো। মা কালীর মহান ভক্ত শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যে ব্যক্তি মন নামক দৃঢ় হাতিকে নিয়ন্ত্রণ করতে পারে তার হৃদয়ে জগদ্ধাত্রী জাগ্রত হয়। বঙ্কিম চ্যাটার্জি রচিত আধা ঐতিহাসিক কাল্পনিক রচনা আনন্দ মঠ এ জগদ্ধাত্রীর চরিত্র, যে গ্রন্থ থেকে ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম নেওয়া হয়েছে। উপন্যাসটি কালী, দুর্গা এবং জগদ্ধাত্রীকে ভারত মাতা এর 3টি দিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। জগদ্ধাত্রী পূর্বে মা হিসাবে ছিলেন, কালী এখন মা হিসাবে আছেন এবং দুর্গা ভবিষ্যতে মা হিসাবে থাকবেন। দেবীদের এই ত্রয়ী একদল তপস্বীর উপাসনা বস্তু হিসাবে দেখানো হয়েছে, যারা গল্প বাজার, বাগবাজার, সোনাতলা, বিশালক্ষীতলা, বৌদ্ধপোতা, সুখ সোনাতলা, অশ্বত্থতলা, লালবাগান, পাদ্রিপাড়া, ফরমাদিঘি, লালবাগান, পাদ্রিপাড়া, পুরশ্রী, খলিশানি, গড়ের ধার, হাটখোলা, নোনাতলা, পাদ্রিপাড়া, হালদারপাড়া আদি, হালদারপাড়া, ষষ্ঠীতলা, পাদ্রিপাড়ার কালীতলা, রথের সড়ক, সিম্বল শিবতলা, ভূপেন্দ্রপট্টি, কুলতলা, ভূপলেক্স পট্টি, হাটখোলা, ভুবনেশ্বর তলা, হাটখোলা, মনসাতলা, হাটখোলা, দৈবিক পাড়া, সাবিনাড়া, নবগ্রাম, পুরশ্রী, কপালীপাড়া, সাহেব,
বিনয় বাদল, দীনেশ শেখ, কানাইনাল পল্লী, বেলেঘাটা, বোয়েলপাড়া, নতুনতলা ঘাট, নিচুতলা, মহিলা সমিতি, গোলনপাড়া, চারমন্দির তলা, গোলনপাড়া, আচারিঘাট, গোলনপাড়া, মনসাতলা, গোন্দলপাড়া, সাতঘাটা, আদি মহাডাঙ্গা, অগ্রগতি হাডুডু পাম্প, সুভাষ সংঘ মহাডাঙ্গা, গোপালবাগ, সার্কাস ময়দান, নিয়োগী বাগান, মানকুণ্ডু, গোলনপাড়া, বিনোদতলা, গোলনপাড়া, মরান রোড, গোলনপাড়া, রাধানাথ শিববাল রোড, গোলনপাড়া, এসি চ্যাটার্জি লেন, অম্বিকা অ্যাথলেটিক ক্লাব, তেমাঠা, চারবাগান বালক সমিতি, নতুনপাড়া, হরের পুকুর ধার, ছুতরপাড়া, তেমাথা, অরবিন্দ সং, বারাসাত, বারাসাত চক্রবর্তী পাড়া, বারাসাত ব্যানার্জি পাড়ার মধ্যাঞ্চল, বারাসাত ব্যানার্জি পাড়া, বারাসাত দক্ষিণ, মানকুণ্ডু তেঁতুলতলা, দিনের মার ডাঙ্গা তালপুকুর ধার, গোলনপাড়া কবাডি ক্লাব, দিনের মার ডাঙ্গা আমতলা, দিনের মার ডাঙ্গা পঞ্চপাণ্ডব, বারাসাত গেট, দশভুজতলা, দিনের মার ডাঙ্গা শিব মন্দির, দিনের মার ডাঙ্গা প্রতীকী সংঘ, বালক সমিতি করের ধার, আদি পালপাড়া, মানকুণ্ডু গোলদিঘি ধার, ভদ্রেশ্বর কৃষ্ণপট্টি ষষ্ঠীতলা দক্ষিণাঞ্চল, তেলেনিপাড়া বাবুর বাজার, তেলেনিপাড়া কালীতলা, জাতিপাড়া সবুজ সংঘ, তেলেনিপাড়া কুলতলা, তেলেনিপাড়া অন্নপূর্ণা বারোয়ারি, তেলেনিপাড়া নেহরু বিদ্যাপীঠ, তেলেনিপাড়া রাজবাজার, কৃষ্ণপট্টি, জয় ভারত সংঘ, চন্দ্রবাবুর বাজার, ভদ্রেশ্বর যুবক সমিতি, মানিকনগর, কিশোর সমিতি পালবাগান, বেদপুকুর ধার, ভদ্রেশ্বর নিমতলা, ভদ্রেশ্বর চালদাতলা, খেয়ালি ঘাট, খেয়ালি সংঘ, ভদ্রেশ্বর স্টেশন রোড চৌমাথা, ভদ্রেশ্বরগঞ্জ, কোয়াদ বেলতলা বালক সংঘ, ভদ্রেশ্বর স্টেশন রোড হরিকিতলা, বিবেকানন্দ নগর আমরাতলা, যুব চেতনা জেপিসি, নিমতলা স্পোর্টিং ক্লাব, প্রদীপ সংঘ লাইব্রেরি রোড, গৌরহাটি তেঁতুলতলা, নরসংঘ লাইব্রেরি রোড, ইউথ কর্নার লাইব্রেরি রোড, ভদ্রেশ্বর স্টেশন রোড ব্যবসায়ী সমিতি, 15 পল্লী, ভদ্রেশ্বর জগদ্ধাত্রী স্পোর্টিং ক্লাব, গৌরহাটি সর্বজনীন চন্দননগর, ট্যাঙ্গাস, সুভাষপল্লী উত্তরপাড়া, শহীদবেড়ি, মানকুণ্ডু, সুকান্তনগর মহিলা সমিতি। চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোটি দুর্গাপুজোর মতোই 5 দিন ব্যাপী হয়। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, দশমী। দশমীর পর এখানে বিসর্জন বা শোভাযাত্রা এত সুন্দর হয়, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। চন্দননগর মানেই হলো আলো রোশনাই, আর তার সঙ্গে মিশে আছে সুউচ্চ জগদ্ধাত্রী প্রতিমার টান টান আকর্ষণ। ঘাড় কাত করে সেই সুবিশাল মাতৃ মূর্তি না দেখলে যেন উৎসবের আনন্দ পূর্ণতা পায় না। এর মধ্যে কিছু পুজো যেমন 80 বছরের পুরনো, তেমনি কিছু পুজোর বয়স প্রায় 250 বছর। প্রতি বছর এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজার হাজার ভক্তের ভিড় জমে এই প্রাচীন শহরে। এরই মধ্যে চন্দননগরের এক বিশেষ আকর্ষণ হলো রানীমা। শিব মন্দিরের কাছে তেমাতা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর মায়ের এই রূপ দেখতে সবাই ছুটে আসে। সুবিশাল প্রতিমা, টানা টানা চোখ, এক কথায় চোখ ফেরানো কঠিন। এই তেমাতা জগদ্ধাত্রী দেবী কেন রানীমা নামে পরিচিত হলেন তার পিছনে রয়েছে এক চমৎকার কাহিনী। জনশ্রুতি বলে এই পুজোর শুরু পরাধীন ভারতে, যখন চন্দননগরে ফরাসিদের উপনিবেশ ছিল। কেউ কেউ বলেন ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি ছিলেন নদিয়াপতির বন্ধু, তিনি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখে অনুপ্রাণিত হয়ে চন্দননগরে পুজো শুরু করেন। যদিও এই কাহিনী নিয়ে কিছুটা দ্বিমতও আছে, কিন্তু একটি বিষয় সবাই একমত, সেই সময় চন্দননগরে বেশি রভাগ জগদ্ধাত্রী প্রতিমা সেজে উঠত সাদা ডাকের সাজে। ঠিক এখনই ছিল তেমাতার মায়ের বিশেষত্ব, যা যখন চারপাশের সব প্রতিমা ডাকের সাজে সজ্জিত, তখন কেবল এই শিব মন্দির তলার
ত্রিমাতার প্রতিমাকে সাজানো হতো সোনালী সাজে, যেন স্বয়ং রাজরানী। মায়ের এই রাজকীয় বেশ আর এই সোনালী সজ্জার জন্যই দেবীর এই নাম রানী মা। আজও এই ধারা বজায় আছে। প্রায় ৩৫ ফুট উচ্চতার এই প্রতিমা তৈরি করতে লাগে প্রায় ৩৫ মণ খড় এবং ১০০০ কেজি মাটি, যার জন্য লোহার কাঠামো ব্যবহার করা হয়। লক্ষ্মী পুজোর পর থেকেই শুরু হয়ে যায় এই রানী মায়ের প্রতিমা তৈরির কাজ। বুড়ো শিবের আরাধনার পরেই শুরু হয় চন্দননগরের এই রানী মায়ের উৎসব। মায়ের এই অপরূপ রূপ দেখতে আজও দূর দূরান্ত থেকে ভিড় জমান অগণিত মানুষ। আমরা এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখার পর আমরা এবার গৃহে প্রস্থান করব। আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনারা যারা চন্দননগরে যাবেন তারা অবশ্যই এইভাবে সমস্ত প্রতিমাকে আপনারা দর্শন করে আসতে পারেন। চন্দননগর, ভদ্রেশ্বর এবং চম্পদানি পৌর এলাকায় সাম্প্রদায়িক পূজার সংখ্যা ১৯০টি ছাড়িয়ে গেছে। এর মধ্যে চন্দননগর এবং ভদ্রেশ্বর বিভিন্ন এলাকায় ১৬১টি পুজো কমিটি চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সাথে যুক্ত। কেন্দ্রীয় কমিটি পূজা আয়োজনের জন্য অনুমতি এবং ছাড়পত্র পেতে তার উপাদানগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করে। বিসর্জন শোভাযাত্রা সত্যি স্মরণীয় এবং উপভোগ্য দৃশ্য, যা দেখার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ চন্দননগরে ভিড় করেন। ট্রাকে বোঝাই সুন্দর সজ্জিত লম্বা মূর্তিগুলো একটি শোভাযাত্রার শহর প্রদক্ষিণ করা হয়। তমসমা জ্যোতির্গময়, হে মা, আমাকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাও। মনের আলোকিতকরণের ধারণাটি বিশ্বের আলোকিতকরণের সঙ্গেও সম্পর্কিত, আর তাই ভারতের প্রতিটি উৎসব আলো একটি উজ্জ্বল আগামী আকাঙ্ক্ষিত প্রতীক। উৎসবে আলোর ধারণাটি সর্বজনীন এবং এটি একটি শক্তিশালী ঐক্যবদ্ধ শক্তি হিসাবে কল্পনা করা হয়েছে। জীবনের সকল ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি আলোর ধারণার উপরে গভীর প্রভাব ফেলেছে। তেলের প্রদীপ দিয়ে আলোকিত করার প্রাচীন ধারণা থেকে শুরু করে মোমবাতির আলো, কার্বাইড গ্যাসের আলো, টিউলিপ লাইট, টিউব লাইট, ঝাড়বাতি এবং ঝলমলে আলো। আলোকসজ্জার ক্ষেত্রে সর্বশেষে এবং সৃজনশীলতার কথা বলতে গেলে চন্দননগরের নাম উল্লেখ করতেই হবে। শুধুমাত্র চন্দননগরে ৫,০০০ মানুষ এবং সমগ্র হুগলি জেলা এবং আশেপাশের এলাকায় প্রায় ৪০,০০০ মানুষ এই শিল্পের কোনো না কোনোভাবে নিযুক্ত। এখনকার কারিগররা এক ধরনের জাঁকজমক এবং দর্শনীয় স্থান প্রদান করে। বোনা তারের উপরে লাগানো বহু রঙের টিউলিপ বাল্ব আলোর মাধ্যমে গতির এক আভাস তৈরি করে, যা চলমান সাইকেল, গাড়ি, ট্রেন, ফুলে ফুটে ওঠা কুড়ি, আগুনে প্রস্ফুটিত ড্রাগন ইত্যাদি চিত্র তৈরি করে। আসলে চন্দননগরের সৃষ্টির কোনো শেষ নেই। অমর্ত্য সেন নোবেল পুরস্কার প্রাপ্তি, টেনিস তারকা লিয়েন্ডার পেসের সার্ভ, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির দুর্দান্ত শট ইত্যাদি সমসাময়িক বিষয়গুলোকে আলোকসজ্জার মাধ্যমে চিত্র তৈরির ক্ষেত্রে উদ্ভাবন দর্শকদের মুগ্ধ করেছে। আলোকসজ্জার উন্মোচনা কেবল পূজা মণ্ডপে সীমাবদ্ধ নয়,
এমনকি ক্রিয়া ইভেন্ট, কর্পোরেট ইভেন্ট, বিবাহ ইত্যাদিতেও, যার দাম 2000 থেকে 5 লক্ষ টাকা তারও বেশি। চন্দননগর কেন আলোক শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল তা বলা কঠিন। কেউ কেউ বলেন যে স্থানীয় উৎসবগুলোর সাথে যুক্ত বিশেষ স্বাদের কারণেই এই অন্যান্য শিল্পের প্রসার ঘটেছে। আলোকসজ্জার ক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য আলোকসজ্জার কারিগরদের মধ্যে সর্বদা তীব্র প্রতিযোগিতা ছিল। বিসর্জনের আগে ভাসমান এবং আলোকসজ্জার একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি পূজা কমিটি সেরা ভাসমান তৈরি করার চেষ্টা করে। এবার আসি চন্দননগরে পুজোর কয়েকটি নিয়ম নীতির উপরে। 2025 সালের জগদ্ধাত্রী পুজোর কিছু বিশেষ দিক আছে। পুজোর সময় 2025 সালের জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে উদযাপিত হয়। এই বছর প্রধান পুজোর দিন ছিল 31শে অক্টোবর, শুক্রবার। শোভাযাত্রা প্রতি বছর পুজোর অন্যতম আকর্ষণ হলো চন্দননগরের বিখ্যাত শোভাযাত্রা। এই বছরও একটি অতিরিক্ত দিন ধরে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কয়েক শতকের পুরানো 1700 নামি মাঝামাঝি সময় স্থানীয় জমিদার এবং বণিকদের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল বলে মনে করা হয়। ফরাসি ঔপনিবেশিক থাকাকালীন সময়েও এই পুজো যথেষ্ট পৃষ্ঠপোষকতা পেয়েছিল, যা এটিকে একটি বৃহৎ কমিউনিটি উৎসবে পরিণত করে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার অসাধারণ আলোকসজ্জার জন্য সুপরিচিত। বিভিন্ন ধরনের জটিল এবং দৃষ্টিনন্দন আলোর কাঠামো এই পুজোর মূল আকর্ষণ। প্রতি বছর এই আলোকসজ্জা দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ ভিড় করে। আর এখানকার উচ্চ প্রতিমা, এখানকার জগদ্ধাত্রী প্রতিমাগুলো উচ্চতা নজর করা হয়। কিছু প্রতিমা 35 ফুট পর্যন্ত উঁচু হয়। এর মধ্যে তেমাথার জগদ্ধাত্রী, যিনি রানীমা নামে পরিচিত, তার বিশেষ খ্যাতি রয়েছে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে শহরের সর্বোচ্চ 5টি প্রতিমার তালিকা তুলে ধরা হয়েছে। তবে এই আনন্দের মাঝখানে এই বছর একটা দুর্ঘটনা ঘটে যায়। সাইক্লোন মান্থার প্রভাবে কানাইলাল পল্লী এলাকায় একটি মণ্ডপ ভেঙে পড়ে। এছাড়াও একটি মূর্তিও ভেঙে পড়ার খবর আসে, যাতে কয়েকজন আহত হন। তবে পুজোর থিম এবারে বিভিন্ন বারোয়ারি কমিটির বিভিন্ন থিমের উপরে ভিত্তি করে মণ্ডপ ও প্রতিমা সাজায়। যেমন এবছরের একটি মণ্ডপে পাখির বাসার ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে। সংক্ষেপে 2025 সালের চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা এবং অসাধারণ প্রতিমার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। যদিও কিছু অপ্রীতিকর ঘটনা এই বছর উৎসবের আনন্দে কিছুটা ছেদ ঘটিয়েছে, তবুও এই উৎসব আনন্দ কোনো অংশে কম হয়নি। তাই আপনারা যারা এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যাবেন, অবশ্যই আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া থেকে আপনারা ট্রেনে উঠবেন বর্ধমানগামী, অথবা আপনারা ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে আপনারা উঠে পড়বেন। উঠে পড়ে আপনারা চলে আসবেন মানকুণ্ডু স্টেশন, এবং মানকুণ্ডু স্টেশন থেকে আপনারা ভদ্রেশ্বর এবং চন্দননগরের আশপাশের যত ঠাকুর আছে আপনারা দেখতে পারবেন। সত্যি চন্দননগরের এত সুন্দর আলোকসজ্জা, আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর মণ্ডপ প্রেজেন্টেশন করেছেন, কেউ কারো থেকে কম যায় না। প্রত্যেকটা মণ্ডপ, প্রত্যেকটা আলোকসজ্জা আমাদের খুব ভালো লেগেছে, এবং প্রতিমাগুলো যথেষ্ট বড়। এই মণ্ডপটিতে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় কি সুন্দর কারুকার্য করেছে, প্রত্যেকটা জায়গায় কি সুন্দর সুতোর কাজ করেছে। এছাড়া এই মণ্ডপে প্রতিমাটি দেখার মতো হয়েছে। অবশ্য প্রত্যেকটা প্রতিমা দেখার মতো প্রতিমা হয়েছে। তাই
চন্দননগরে না আসলে জগদ্ধাত্রী পুজো যে এত বড় হয় সেটা জানা যেত না। চন্দননগরে আসলে পরেই তবেই বুঝতে পারবেন যে কত বড় পুজো হচ্ছে এখানে। প্রত্যেকটা জায়গায় দেওয়ালে দেওয়ালে এখানে শিল্পীর ছাপ রয়েছে। এত সুন্দর নিখুঁত নৈপুণ্যভাবে মণ্ডপটিকে সাজিয়ে তুলেছেন, দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনাদের যদি আমার এই জগদ্ধাত্রী পুজোর ভ্রমণ কাহিনীটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নতুন নতুন তথ্যগুলো পৌঁছে যাবে এবং অসংখ্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুখে থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো আনতে পারি। এটি হচ্ছে বড়মার মন্দির। সবাইকে ভালো রেখো বড়মা, এই বলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম।